সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমন্ত্রণ জানাচ্ছি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ পয়েন্টে। আপনাদের সাথে আছে আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের আজকের আলোচনার বিষয় শীতকালীন বাত ব্যথা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরীকে। প্রফেসর মিনহাজ রহিম চৌধুরী রিউমাটোলজি ও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠান চলাকালে সরাসরি ফোনে অংশগ্রহণ করতে চাইলে ফোন করতে পারেন ৯৮৮৫২৪৪ থেকে ৪৫ এই দুটি নম্বরে। প্রফেসর মিনহাজ রহিম চৌধুরী, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? ভালোই আছি, আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে, সারা বাংলাদেশ জুড়ে কিন্তু এখন মৃদু থেকে মাঝারি ধরনের একটা শৈত্যপ্রবাহ চলছে। তীব্র শীতে কোনো কোনো জায়গায় কিন্তু একেবারে অচল অবস্থা, মানুষ জুবুথুবু হয়ে বসে আছে, অনেকে ঘর থেকে বেরোচ্ছে না, বেরোলেও একেবারে ওই আগুন জ্বালিয়ে হাত পা গরম করে কোনো মতে যেমন জীবনটাকে বয়ে বেড়াচ্ছে। এই সময় একটা ধারণা থাকে যে সব ধরনের বাত ব্যথার প্রকোপ বেড়ে যায়, বিশেষ করে একটু বয়স্কদের মাঝে। এই ব্যাপারটা কি আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আপনি খুবই প্রয়োজনীয় এবং সময়ের সাথে আমি যদি বলি তালিমি নিয়ে একটা খুবই ভালো প্রশ্ন। তবে আমরা যদি বৈজ্ঞানিক ভিত্তি চিন্তা করি তাহলে কিন্তু আবার এই যে শীতকালে সব ধরনের বাত ব্যথা বেড়ে যাবে এই ধরনের কোনো ভিত্তি নেই। আবার আমরা যদি ইন জেনারেল এমনি যদি বিবেচনা করি তাহলে কিন্তু দেখা যায় আসলে ব্যথাগুলো কিন্তু মানুষের শরীরে একটু বেশি অনুভব হয়, অনুভূতিটা কি একটু বেড়ে যায়। ঘটনাটা তাই হয় যে ঠান্ডায় একটু বেড়ে গেল। কিন্তু এই প্রসঙ্গে আমি একটি রোগের কথা, বিশেষ করে একটি রোগের কথা কিন্তু বলবো, যে রোগটাকে আমরা রিউমাটোলজি, তো আপনি জানেন যে অসংখ্য রোগ, প্রায় 120 ধরনের বাত রোগের কথা বলা হয়। তো তার মধ্যে স্ক্লেরোডার্মা নামে একটা রোগ আছে। সেখানেও কিন্তু রোগীদের জয়েন্টে গিটে গিটে ব্যথা হয়, মাংসপেশিগুলো আড়ষ্ট হয়ে থাকে, ব্যথা হয়, এবং চামড়া, স্কিনটা এক ধরনের পুরু হয়ে যায়, ঠিক হয়ে যায়। এই গ্রুপের এই ধরনের রোগীদেরকে কিন্তু আমরা বিশেষ করে বলি ঠান্ডা এড়িয়ে চলা, হাতটা ঠান্ডায় না নেওয়া, হাত পা গরম করে রাখা। অন্যান্য যে অসংখ্য বাতের রোগ সেগুলোকে কিন্তু স্পেসিফিক্যালি আমরা ওইভাবে সতর্কতামূলক কিছু বলি না। কিন্তু আবার এটাও ঠিক যে অনেকগুলো বাত ব্যথাতে একটু গরম সেক দেওয়া, গরম লাগানো, এগুলো কিন্তু আরাম দেয়। গরম পরিবেশে থাকলে আরাম লাগে, সেই বিষয়টা তো আছেই। আমি একটু রিউমেটোলজি বা বাত নিয়ে কথা বলার আগে একটা আমাদের একটা প্রচলিত একটা ধারণা আছে, বিশেষ করে গ্রাম বাংলা এখনো বয়স্কদের মধ্যে, যে আমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথা বেড়ে যায়। এই কথাটা কি ঠিক? এটা কিন্তু জাস্ট আমরাও কিন্তু অসংখ্য রোগীর কাছ থেকে শুনতে পাই। তবে সত্যি কি যে এগুলো নিয়ে পাশ্চাত্যেও খুব বেশি কিন্তু স্টাডি হয়নি। তো এই জায়গাটা কিন্তু একটা, আমি নিজেও আমার কলিগদের সাথে শেয়ার করি অনেক সময়, যে আমাদের বোধহয় এই জায়গাটাতে আসলে একটা কাজ করাটা দরকার। তবে এখন পর্যন্ত লিটারেচার সাপোর্ট, আমরা যেগুলোকে বলি বৈজ্ঞানিক তথ্য, সেই অনুযায়ী এখনো বিষয়টা বলার সুযোগ নেই। বলে যে তারা ভোগে অমাবস্যা পূর্ণিমার সময়। আমি একদম আসলে উড়িয়ে দিতে চাচ্ছি না বিষয়টা, যেহেতু মানুষ তাদের অভিজ্ঞতা থেকেই বলে। অমাবস্যার যদি সমুদ্রের জোয়ার ভাটা একটা হয়ে যায়, একটা প্রকৃতিতে যখন পরিবর্তন হয় তখন মানব দেহেও তো পরিবর্তন আসতে পারে। আমি খুবই অনুভব করি যে এটা একটা স্টাডি, এবং আমরা হয়তো সুযোগ আছে। আমি মনে করি যে আমরাও হয়তো একটা স্টাডিতে যাব, আমি আশা করছি আর কি ভবিষ্যতে। বাত ব্যথা নিয়ে যখন কথা, আমরা আমাদের আলোচনার আজকে মূল বিষয় বাত বলে কি কোনো শব্দ আছে, রোগ আছে, নাকি একটা প্রচলিত শব্দ? অবশ্যই বাত বলতে আমরা তো বলি যে ব্যথা, শরীরে যদি কোথাও ব্যথা হয় সেটা জয়েন্ট বা জোড়াগুলোতে হতে পারে, মাংসপেশিতে হতে পারে, শরীরের যে কোনো জায়গায় হতে পারে। এগুলোই কিন্তু একটা রোগ, বাতের রোগ। এখন এই এক একজনের এক এক ধরনের রোগ হবে, কার কোন রোগ সেটাই নির্ণয় করাটা ইম্পর্টেন্ট। এবং অবশ্যই বাত একটি রোগের। আপনি বলেছেন অনেক ধরনের বাত রয়েছে, 100-র উপরে শতাধিক। আসলে কেমন, কোন কোন ধরনের রোগ নিয়ে আপনাদের কাছে আসে যারা আপনারা রিউমাটোলজি প্র্যাকটিস করছেন?
বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের অবস্থানটা কি? দেখুন, এখানে বেশ কিছু বাতের রোগ আছে, কিন্তু জটিল বাত যেগুলোকে আমরা বলি, যেমন উদাহরণস্বরূপ আমরা একটা নাম বলি রিউমেটয়েড আর্থ্রাইটিস বা গিটে বাত। গিট গিট ফুলে যায়, গিটগুলোতে প্রচণ্ড ব্যথা হয় এবং শরীরের প্রায় সবগুলো গিট শরীরের দুই পাশেই আক্রমণ করে। রিউমেটয়েড আর্থ্রাইটিস আরও কথা শুনবো, একজন দর্শকের ফোনটা নিয়ে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সাইদ বলছি মিরপুর থেকে। আমি জানতে চাচ্ছিলাম যে গাউট আর্থ্রাইটিস এটা কি লাইফস্টাইল রিলেটেড অর ফুড হ্যাবিট রিলেটেড কোনো আর্থ্রাইটিস? বিকজ আমি দেখেছি যে আমার ডক্টর সাহেব যেটা বলেছেন যে কি আপনার যে খাদ্যে বা যে সবজিতে প্রোটিন আছে এগুলো অ্যাভয়েড করে চলার জন্য। কারণ যখন এটা পেইন হয় আমার বিভিন্ন জয়েন্টে, বিশেষ করে অ্যাঙ্কেলে এত পেইন এবং এটা ফুলে যায়, এটা কিডনি কখনো ড্যামেজ হয়ে যেতে পারে কিনা। আমি যেমন এখন শীতের দিনে দুটো ওষুধ খাচ্ছি, ফ্যাগোস্ট্যাট এবং কোলিম্যাক্স, রাইট? বাট আই জাস্ট ওয়ান্ট টু কন্টিনিউ উইথ দিস মেডিকেশন। ইজ দেয়ার এনি আদার অল্টারনেটিভ থেরাপি সো দ্যাট আই ক্যান গেট ওয়েল অলওয়েজ? খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমরা কিন্তু এটি আমাদের আলোচনার একটা বড় অংশ জুড়ে থাকবে। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন, উত্তর পাবেন। ধন্যবাদ। হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন। আমরা তো এটা দিয়ে আজকে আলোচনা করবই। তো রিউমেটয়েড আর্থ্রাইটিস নিয়ে আপনি কথা বলছিলেন যে গিটে বাত হয়, একটু মরবিডিটি চেঞ্জ হয়, ফুলে যায়। জি, আপনি বলুন। এবং এই রোগটা কিন্তু মহিলাদের একটু বেশি হয়, মেয়েদের বেশি হয়, ছেলেদের তুলনামূলকভাবে একটু কম হয়। এবং মেয়েদের সবচেয়ে বেশি যখন কর্মক্ষম থাকে না। জি, 9:1। হ্যাঁ, একটা সময় তাই বলতো, এখন দেখা যায় এটাকে বলে 3:1। মানে 3:1 এই অনুপাতটা একটু কমে আসছে। মানে আগে মনে করা হতো ছেলেদের অনেক কম হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেদেরও হয়। তো এখন অনুপাতটা 3:1 এইভাবে আমরা বলি। আর তো যে কথাটা বলছিলাম যে সাধারণত 21 থেকে 50 বছর বয়স, এই বয়সগুলোতে বেশিরভাগ রোগীদের শুরু হয়। এবং তাহলে আমরা বুঝতেই পারছি যে তীব্র ব্যথা, এবং এই ব্যথাগুলো না কমলে কিন্তু কোনো রকম কাজ করা সম্ভব হয় না। এবং এটা একটা জটিল বাত। এরকম আরো বেশ কয়েকটি জটিল বাত আছে, যেমন এসএলই একটি রোগ, এটা তো অত্যন্ত সিরিয়াস ধরনের একটা বাতের রোগ। তারপরে আরেকটা রোগ আছে এনকাইলোজিং স্পন্ডিলাইটিস বা স্পন্ডাইলো আর্থ্রাইটিস আমরা বলি আমাদের ভাষায়। এবং ইয়াং ছেলে মেয়েদেরকে বেশি আক্রমণ করে এবং অনেকেই মনে করেন বাত রোগটা হবে বুড়ো বয়সে, বুড়োদের রোগ। আসলে এটা কিন্তু মোটেও সত্যি না। বরং আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, সব বাতগুলো মিলিয়ে কিন্তু ইয়াং বয়সে বাত রোগ বেশি হয়। তারপর চেঞ্জ হয়ে গেছে নাকি? চেঞ্জ না, আসলেও তাই। আগে হয়তো অনেকগুলো বাত সম্পর্কে মানুষ জানতে পারত না। এবং আমরা বলি যে এই বিগত 20-25 বছর যাবৎ বাত রোগগুলো সম্পর্কে কিন্তু সারা পৃথিবীর চিকিৎসকরা অনেক বেশি জানতে পারছেন, যেগুলো কিন্তু অতীতে জানা যাচ্ছিল না, জানার সম্ভব ছিল না। এই যে আমাদের যে দর্শক যে প্রশ্নটা করলেন, গাউটি আর্থ্রাইটিস, গাউট বাত, এটাও কিন্তু একটা সিরিয়াস ধরনের। আমরা এটা নিয়ে বিরতির পরে আলোচনা করব। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এই যে রিউমেটয়েড আর্থ্রাইটিস যদি হয় কারো, এই যে পরিবর্তনগুলি হয়ে যাচ্ছে, পরিবর্তনগুলিকে ওষুধ দিয়ে ঠিক করা যায়, বা যখন এর আগেই মানে ওষুধ দিয়ে এটাকে পরিবর্তিত হবে না, এটা করা যায়? জি, অবশ্যই করা যায়। এবং আমরা কিন্তু এই জায়গাটায় অত্যন্ত বেশি গুরুত্ব আরোপ করি এখন, যে আমরা এগুলোকে বলি, আমরা সাধারণত যখন চিকিৎসা করি তখন আমরা বলি যে এই রোগীদেরকে 2 ধরনের ওষুধ দেই আমরা। একটা হচ্ছে ব্যথানাশক, ব্যথা কমানোর, এটা লাগবে, পেইন কিলার। আর আরেকটা গ্রুপ হচ্ছে যাদেরকে আমরা বলি যে এই রোগটাকে ভিতর থেকে বাধা দানকারী ওষুধ। এবং এই দুটো ওষুধই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই ক্ষেত্রে, এই রোগীর ক্ষেত্রে কিন্তু বাধাদানকারী যে ওষুধ, এগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই ওষুধগুলোই রোগের জটিলতার হাত থেকে রোগীকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ এই যে আপনি যে কথাটা বললেন যে আমরা বলি যে হয়তো জয়েন্ট যে আক্রমণ করলে কিন্তু এই জয়েন্টগুলোর চেহারা পাল্টে দেয়, অর্থাৎ ফুলে যায়, বাঁকা হয়ে যায়। অনেক কথা শুনবো, একটি বিরতিতে যেতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা এখন একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি যাব। বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব। বৈশাখীর সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম হেলথ পয়েন্ট অনুষ্ঠানে। আমরা আজ আলাপ করছি শীতকালে বিভিন্ন ধরনের বাত ব্যথা নিয়ে। আর আমাদের আজকের অতিথি বাংলাদেশের প্রখ্যাত রিউমাটোলজিস্ট প্রফেসর ডক্টর মিনহাজ রহিম চৌধুরী। আগে আমরা একটা টেলিফোন নিয়ে তারপর আপনার সঙ্গে কথা বলি। হ্যালো দর্শক, কে আছেন লাইনে? বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি মানিকগঞ্জ থেকে বলছি। জি, বলুন। স্যার, আমার নাম মুশারফ।
স্যার আমি আমার একটা কোমরে ব্যথা, ব্যাক পেন আর কি, ব্যাক পেন আর কি, জয়েন্টের মধ্যে ব্যথা, অনেক পুরনো ব্যথা স্যার। আমি অনেক ডাক্তার দেখাইছি, তারপরে এমআরআই করেছি, এক্সরে করেছি, আমার হাড়ে কোনো প্রবলেম নাই, কিন্তু ব্যথাটা কোথা থেকে হয় জানি না। ব্যথার ওষুধ খাইলে ব্যথা কমে। আচ্ছা, আপনার বয়স কত? বয়স স্যার 32। 32, ঠিক আছে, উত্তর শুনুন। আচ্ছা, আমরা বিরতির আগে যে দর্শক ফোন করেছিল এই প্রশ্নের উত্তর দিব, সেটা আগে উত্তর দিই যে ইউরিক অ্যাসিড জনিত ওনার গাউট হচ্ছে, তারপরে বিভিন্ন এখন সবজি, এই শীতকালীন বিভিন্ন সবজি খেতে পারছে না এবং উনি এখন ওষুধ কন্টিনিউ করতে চাচ্ছেন না। আগে আমরা সেই প্রশ্নের উত্তরটি আগে নিয়ে নিই। প্রথম কথা হচ্ছে, গাউট রোগটি যদি ধরা পড়ে, যে এগুলোর কতগুলো রোগটিকে নির্ণয় করার কতগুলো পদ্ধতি আছে এবং একজন চিকিৎসক যখন নিশ্চিত হবেন যে এটা গাউটি আর্থ্রাইটিস, তাহলে কিন্তু সেই চিকিৎসাটা সঠিকভাবে নিতেই হবে পেশেন্টকে। আচ্ছা, সেই চিকিৎসাটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ আছে, যে একটা ওষুধ আছে যেটা ইউরিক অ্যাসিডকে কমিয়ে রাখবে। এবং মজার ব্যাপার হচ্ছে, এই ইউরিক অ্যাসিড কমানোর যে ওষুধটা, সেই ওষুধটা কিন্তু একজন রোগী সেবন করা শুরু করবেন যখন ব্যথাটা কমে যাবে। তাহলে ব্যথাটা কমে যাবে তখন খাবেন, তখন শুরু করবেন। আর যখন ব্যথাটা হবে তখন কিন্তু ব্যথানাশক ওষুধ খেয়ে ফেলতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ। ব্যথার সময় ব্যথানাশক ওষুধ, এবং ব্যথা যখন কমে যাবে তখন ওষুধটি শুরু করবেন। জি বলুন। ইউরিক অ্যাসিড কমানোর ওষুধটা শুরু হবে। আর এই যে গাউটের যে ব্যথাটা, এই ব্যথাটা কিন্তু তীব্র ব্যথা হবে, বিশেষ করে প্রথম দিকে 3 থেকে 10 দিনের মধ্যে সবারই আবার ব্যথাটা চলে যাবে। আচ্ছা, আমি যদি ওষুধ খাই তাও যাবে, ওষুধ না খেলেও যাবে। আচ্ছা, আমার ব্যথাটা কমে গেল, তারপর থেকে আমি ইউরিক অ্যাসিড কমানোর ওষুধটা খাওয়া শুরু করব। এবং সেখানেও একটা বিষয় আছে যে একজন রোগী যখন বৎসরে অন্তত 3 বার দেখা যাবে তার আক্রমণ হচ্ছে, তখন কিন্তু উনি ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খাওয়ার যোগ্যতা অর্জন করবেন। এইভাবে আমরা বলি কথাটা, যে একবার অ্যাটাক হলো, আমি সাথে সাথে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন নেই। যেমন আমাদের দর্শক জানতে চাচ্ছিলেন যে দীর্ঘদিন আমি খাবো কিনা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম যদি ঘটে থাকে যে উনার বৎসরে 3 বার বা তার চেয়ে বেশি অ্যাটাক হচ্ছে, তাহলে কিন্তু এটা উনাকে খেতেই হবে, খেয়েই যেতে হবে। খেতে চাচ্ছেন না, কিন্তু আমাদের উপদেশ হবে খেয়ে যেতেই হবে, ইউজুয়ালি লাইফ লং। তবে একজন চিকিৎসক নিশ্চয়ই নির্ধারণ করবেন, যদি কোনো দিন আসে সেই সুযোগ, চিকিৎসক বলবেন যে ঠিক আছে এখন আপনি একটু বন্ধ রাখতে পারেন, কিন্তু সাধারণত সেটা বলার সুযোগ ওই রোগীর জন্য থাকবে না। সেই জন্য আমরা সবসময় বলি যে ইউরিক অ্যাসিড কমানোর যে ওষুধটা, সেটা দেওয়ার সিদ্ধান্ত কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু একজন রোগীকে সারা জীবন খেতে হবে। প্রায় আগে আপনাদের কাছে যখন রোগীরা আসতো, আপনি একটা চার্ট ধরিয়ে দিতেন যে এই সবজি খাওয়া যাবে না, এই মাংস খাওয়া যাবে না, এই ডাল খাওয়া যাবে না। এখন কি সেই ধরনের কিছু শীট ধরিয়ে দিচ্ছেন কিনা? এটাও খুবই ভালো প্রশ্ন এটা, এবং এটা কিন্তু আমি বলবো যে এখন রোগীদের জন্য বরং এটা একটা ভালো খবর যে এখন আর বড় লিস্ট আমরা ধরিয়ে দিব না। বিজ্ঞান বলছে যে এখন শুধু বিশেষ করে কয়েকটি খাবার, যেমন প্রাণীর আমরা বলি ঘিলা, কলিজা, মগজ, এই খাবারগুলো কিন্তু বাদ দিতে হবে। দ্বিতীয় হচ্ছে বেভারেজেস, যেগুলো আমরা বলি কোকা কোলা, ফান্টা, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু বাদ দিতে হবে। কারণ যদি অ্যালকোহল খাওয়ার অভ্যাস থাকে সেটা কিন্তু বাদ দিতে হবে। এগুলো কিছু খাবার বাদ দিতে হবে, কিছু খাবার। আচ্ছা, আরেকটা বিষয় আসে যে গরুর মাংস, সামুদ্রিক মাছ, এগুলো কিন্তু আগে একসময় বলাই হতো যে অনেকটা ফরবিডেন, নিষিদ্ধ। এখন কিন্তু আমরা তা বলি না, আমরা বলি কিন্তু রেস্ট্রিকশন, অল্প খাওয়া যাবে। যেমন ধরুন কোরবানির ঈদ আসলো, একজনের ইচ্ছা হচ্ছে উনি ধরতেই পারবেন না, সেটা কিন্তু বলা যাবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন কিন্তু শাকসবজি এইসবে আমরা, যেমন টমেটো, শীতকালীন ফুলকপি, বাঁধাকপি, এগুলোতে কিন্তু আমরা আর কোনো নিষেধ করছি না, ওষুধ খেতে হবে। আর যদি রোগটা হয়ে যায় ওষুধ খেতে হবে, কেননা ওই যে আমাদের পেশেন্ট বলছিলেন যে আসলেও যেমন কিডনি, যদি আমরা গাউটকে আমরা যদি অ্যালাউ করি, বাড়তে দেই, রোগটাকে নিয়ন্ত্রণে না রাখি, তাহলে কিন্তু কিডনিতে জটিলতা সৃষ্টি করতে পারে এবং আরো নানান ধরনের জটিলতা তৈরি করে। আমাদের দ্বিতীয় দর্শকের প্রশ্নের উত্তর ছিল যে এমআরআই করেছে, কিছু পায়নি, কিন্তু ব্যথায় ভুগছে। এই আমাদের এই দর্শকের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং উনার মতো রোগী কিন্তু বাংলাদেশে প্রচুর রোগী। আমি শুধু এই বিষয়টা উনাকে আশ্বস্ত করার জন্য বলছি, পৃথিবীতে যত মানুষ আছে তার মধ্যে শতকরা 80 জনেরই জীবনে কোনো না কোনো সময় কোমরে ব্যথা হবে, অভিজ্ঞতা আছে হবে। তাহলে তাদের মধ্যে দেখা যায় প্রায় 70 ভাগেরই ব্যথা হওয়ার 3 সপ্তাহের মধ্যে আপনা আপনি ব্যথাটা কমে যাবে, আপনি কিছু করুন বা নাই করুন।
আপনি ব্যথার ওষুধ হয়তো খাওয়া লাগবে, কারণ তীব্র ব্যথা, সেই জন্য ব্যথার ওষুধ খাওয়া লাগবে, কিন্তু 70% রোগীরই কিন্তু কমে যাবে, নিজে থেকেই কমে যাবে 3 সপ্তাহ পরে। তাহলে 3 সপ্তাহ আপনাকে অপেক্ষা করতে হবে নাকি চলাচল করতে? আমরা মোটেও শুয়ে থাকার কথা বলি না, আমরা স্বাভাবিক জীবনযাপন করার কথা বলি। হ্যাঁ, প্রথম তীব্র ব্যথা 2-3 দিন 4 দিন থাকবে, কষ্ট দিবে, এবং তারপর কিন্তু ধীরে ধীরে উনি স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করবেন। অনেক বেশি পরিশ্রমে উনি অবশ্যই যাবেন না বা যেতেও পারবেন না। আচ্ছা, আরেকটা ব্যাপার যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম, আমরা পড়েছি বা আমরা নতুন নতুন ডাক্তার ছিলাম যে খুব শক্ত বিছানায় শুতে হবে, প্রয়োজন হলে একটা ফ্র্যাকচার বোর্ডের মধ্যে, এগুলো কি এখনো আপনারা চালু রেখেছেন? এগুলো আমরা আর এখন বলি না, চেঞ্জ হয়ে গেছে। আমাদের দেশের প্রেক্ষাপটে এই রোগী কিন্তু তোষক বা জাজিম এগুলো ব্যবহার করতে পারেন, শুধু খুব নরম ফোম অ্যাভয়েড করাটা ভালো হবে, পরিহার করাটা ভালো হবে। আরেকটি বিষয় যে আমাদের যে রোগী, ওনার কিন্তু সেই 70% মধ্যে উনি পড়েন নাই, অর্থাৎ ওনার বেশ কয়েক বছর ধরে ব্যথাটা আছে। এর মানে হচ্ছে ওনার ক্রনিক ব্যাক পেইন। আচ্ছা, এখন এই ক্রনিক ব্যাক পেইনটাকে কিন্তু আমরা অনেকটা ব্রঙ্কিয়াল অ্যাজমা, হাঁপানির মতো রোগীদের সাথে তুলনা করি। যেমন অ্যাজমার রোগীরা বেশ কিছুদিন ভালো ভালো ভালো, হঠাৎ একটা তীব্র আক্রমণ, সেখানে অ্যাকিউট এক্সাজারবেশন। এই ক্রনিক ব্যাক পেইন যে আমাদের এই রোগী, ওনারও কিন্তু সে কি এরকমই ঘটবে জীবনে। ভালো 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 হঠাৎ একদিন একটু বেশি ব্যথা হবে, সেই সময়টা কয়েকদিন, অল্প কয়েকদিন হয়তো ঘটবে, এবং সেই সময়টা ওনাকে একটু ব্যথানাশক ওষুধ এবং অন্যান্য পদ্ধতি করে ভালো হয়ে যেতে হবে। তারপর ভালো হয়ে যাওয়ার পরে উনি আবার একটু বেশ ভালো থাকবেন, আবার হয়তো একটা অ্যাটাক হতে পারে। এইভাবে ওনার বিষয়টাকে মেনে নিতে হবে। তবে অবশ্যই আমরা এর জন্য বলি যে কিছু কিছু বিষয় আছে, যেমন উনি কিভাবে বসবেন, তারপরে হঠাৎ করে সামনের দিকে ঝুঁকে কিছু না উঠানো, ভারী কোনো কিছু না তোলা। যেমন আমাদের বসাটা সবসময় যদি একটু মেরুদণ্ড সোজা রেখে স্ট্রেইট, আমরা কিন্তু মানতে পারি না, আমরা যে হয়তো আঁকা বাঁকা হয়ে বসলাম, বাঁকা হয়ে গেলাম, এটা ঘটেই দেখছি, একটু বেকাতেরা হয়ে বসলাম। তো এই জায়গাগুলো যদি একটু পরিহার করা যায়। এই শীতকালে কি একটু গরম শেক দিয়ে রাখা যাবে না? হ্যাঁ, যদি ব্যথা হয় তাহলে তো একটু গরম শেক দেওয়া যায়, সেটা ঠিক আছে, শীত পড়েছে সেটা ঠিক আছে। এবং এটার জন্য কিন্তু কিছু এক্সারসাইজ আছে, নির্দেশিত ব্যায়ামগুলো এই রোগী সবসময় করবেন। করলে হবে কি, ওনার পিছনের মাংসপেশিগুলো সতেজ থাকবে, শক্তিশালী থাকবে, এই ধরনের ব্যথার যে আক্রমণগুলো কিন্তু কম হবে। প্রত্যেক রোগীকে কি এমআরআই করতে হবে এরকম কোনো কথা আছে? মোটেই লো ব্যাক পেইন আপনাদের কাছে আসে নাকি শুধু একটা এক্সরে করে বা কিছু সেরোলজিক্যাল টেস্ট করে কাজ হয়ে যায়? দেখুন, আমরা যদি বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু অধিকাংশ মানুষেরই কিন্তু এমআরআই করা লাগবে না, খুব কম সংখ্যক মানুষের কিন্তু এমআরআই করা লাগবে। এবং এর জন্য কিছু নির্দেশিকা আছে যে এই রোগীদের এমআরআই লাগবে। যেমন ধরুন, আমি উদাহরণস্বরূপ বলি, যদি একজন রোগীর আমরা দেখি যে ব্যথা, পিছনে ব্যথা, তার সাথে বাওয়েল ব্লাডার অর্থাৎ প্রস্রাব পায়খানার প্রবলেম হচ্ছে, অথবা ধরুন আমি চিন্তা করলাম যে কোমরের ব্যথাটা হয়তো টিবি রোগ থেকে হতে পারে বা ম্যালিগন্যান্সি বা ক্যান্সার থেকে হতে পারে, তখনই কিন্তু আমি এমআরআই এর পরামর্শ দিব। সব রোগী অবশ্যই এমআরআই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, এখন এই যে শীতকালে অনেক রকম খাওয়া দাওয়া এসছে, মানে সবাই একটু ভালো ভালো খেতে চায়, ওজনও বৃদ্ধি হয়ে যায়, এই ব্যাপারে কিছু বলবেন যে বাত ব্যথার হাত থেকে করার জন্য খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন এমনি আছে কিনা, গাউট ছাড়াও? দেখুন, প্রথম কথা হচ্ছে শরীরের ওজন বাড়ানো কিন্তু কারোর জন্যই স্বাস্থ্যকর না, সবারই জন্য অবশ্যই সঠিক যে আমাদের শরীরের ওজন সেটা বজায় রাখার আপ্রাণ চেষ্টা করা দরকার। আর বাতের কথা যদি বলি তাহলে অবশ্যই বেশ কয়েকটি বাতের রোগ আছে যেগুলোতে আমরা পরামর্শ দেই, যেমন অস্টিওআর্থ্রাইটিস। এই রোগটি কিন্তু অনেক মানুষের হয়, বিশেষ করে যখনই একটু বয়স বাড়তে থাকে সেই সময় কিন্তু মানুষের ওজনও একটু বাড়তে থাকে, এবং এই হাঁটুতে ব্যথা, উনাদেরও কোমরে ব্যথা, এগুলো কিন্তু অস্টিওআর্থ্রাইটিস রোগ লেগেই থাকে। এদের জন্য কিন্তু খুবই দরকার ওজন কমিয়ে রাখা। এরকম আরো বেশ কয়েকটি রোগ আছে। এবং আজকাল আমরা বলছি ওবেসিটি, মোটা হওয়াটাই একটা সবচেয়ে বড় রোগ, তো সেটাকে অবশ্যই সবার চেষ্টা করতে হবে। প্রফেসর মিনহাজ রহিম চৌধুরী অনুষ্ঠানে এসেছেন, এই শীতে আমাদের দর্শকদের অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। বৈশাখী টেলিভিশনের সকল কলাকুশলীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আপনার জানা অজানা ও স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে আমাদের ইমেইল অথবা চিঠি লিখতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস healthpoint@hotmail.com। চিঠি লেখার ঠিকানা প্রযোজক হেলথ পয়েন্ট, বৈশাখী টেলিভিশন, ষষ্ঠতলা, 32 মহাকালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। প্রিয় দর্শক, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই শীতে নিজেকে নিরাপদে রাখার ব্যবস্থা দিন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।